সনাতন হিন্দু ধর্মের এই যে জ্যাঠামশাই মহারাজা কৃষ্ণচন্দ্র, তাকে কিন্তু ইংরেজেরা কম অত্যাচার করেনি। খাল কেটে কুমির এনে কিন্তু আদতে আঁচলে একটা বাঁশ দিয়েছিল মহারাজা কৃষ্ণচন্দ্র। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। মহারাজা কৃষ্ণচন্দ্র, গোপাল ভাঁড় এবং নবাব সিরাজদৌল্লাকে নিয়ে আমাদের যে ভিডিওর সেশন চলছে একটার পর একটা, আজকেও আমি হাজির হয়েছি সেই সেশনে নতুন কিছু অন্তর্ভুক্তি করার জন্য। দেখুন, আমি আগের দিনই বলেছিলাম মহারাজা কৃষ্ণচন্দ্র কিভাবে ইংরেজদেরকে পলাশির যুদ্ধের মধ্যে সামিল করেছিল। কারণ ইংরেজদের কখনোই ইচ্ছা ছিল না কোনো রকম যুদ্ধে বা বাংলায় যে রাজনীতি মহল রয়েছে সেই মহলের মধ্যে নিজেকে ইনক্লুড করার। কিন্তু যখন সিরাজের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছিল সেই সময় কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র এই ইংরেজদেরকে কিন্তু ইনভাইট করেছিল এর মধ্যে যোগদান করার। আমি বলেছি যে তারা কলকাতায় গিয়ে ড্রেক সাহেবের সঙ্গে মহারাজা কৃষ্ণচন্দ্র দেখা করেন এবং তার সাথে আলাপ বিনিময় হয়। মহারাজা কৃষ্ণচন্দ্র জানান যে এই মুহূর্তে সিরাজদৌল্লা কিন্তু বাংলায় খুব বাজেভাবে শাসনভার করছে, তিনি যথেষ্ট অত্যাচার করছেন বাংলার মানুষদের এবং এর ফলে নবাব সিরাজদৌল্লাকে সিংহাসনচ্যুত করাটা কিন্তু খুবই দরকার। এক্ষেত্রে মহারাজা কৃষ্ণচন্দ্র ড্রেক সাহেবকে এটাও বলেন যে উমিচাঁদ থেকে শুরু করে জগৎ শেঠ, রাজবল্লভ থেকে শুরু করে আরো অনেকে, যেমন ধরুন ঘসেটি বেগম, রাজমহেন্দ্র, এরা সবাই চাইছে এই মুহূর্তে নবাব সিরাজদৌল্লাকে সিংহাসনচ্যুত করতে। তো সেক্ষেত্রে মহারাজা এর আগে যে মিটিং হয়েছিল জগৎ শেঠ থেকে শুরু করে ঘসেটি বেগম, রাজবল্লভ, মির্জাফর এদের সঙ্গে, সেখানে কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র একটা কথা বারবার বলছিল যে আমাদের হিন্দু যে সমস্ত রাজারা রয়েছে এই মুহূর্তে তাদের কারোর ক্ষমতা নেই নবাবকে সিংহাসনচ্যুত করার বা এই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার, বাংলার শাসনভার হাতে তুলে নেওয়ার। তখন তিনি কিন্তু প্রস্তাব দিয়েছিলেন যে একমাত্র ইংরেজরাই পারবে এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে, কারণ হিন্দু মুসলিম দুজনেই কিন্তু এই মুহূর্তে একটা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল সেই সময়। তো ইংরেজ যেহেতু একটা বিজাতীয়, একটা বিধর্মী গোষ্ঠী থেকে বিলং করে, সেহেতু হিন্দু বা মুসলিম কোনোটাই তারা নয়। সুতরাং মহারাজা কৃষ্ণচন্দ্র কিন্তু এটা প্রপোজ করেছিল যে ইংরেজরা যদি শাসনভার তুলে নেয় বাংলার, তাহলে অবশ্যই সকলের মঙ্গল হবে এবং তারা খুব ভালোভাবে বাঁচতে এবং থাকতে পারবেন। এবং সেই হিসাবেই কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র ড্রেক সাহেবের সাথে দেখা করেন, বিশেষ করে যখন উমিচাঁদ থেকে শুরু করে ইয়ার লতিফ, তারপরে জগৎ শেঠ, রাজবল্লভ সবাই যখন অনুমতি দেন। পরবর্তীকালে দেখা গেল যে ড্রেক সাহেবের সাথে দেখা করার পরে ড্রেক সাহেব দেখলো যে এটা খুব ভালো একটা ব্যাপার, কিন্তু তিনি মহারাজা কৃষ্ণচন্দ্রকে জানালেন যে তিনি বিদেশে একটা চিঠি পাঠাতে চান, তাদের যে হেড রয়েছে তাদের সাথে কথা বলতে চান এবং কথা বলার পরে কি হয় সেটা তিনি জানাবেন। মহারাজা কৃষ্ণচন্দ্রকে তিনি বলে দিলেন যে আপনি 1-2 সপ্তাহ ওয়েট করুন, 1-2 সপ্তাহের মধ্যে আপনাকে ফাইনাল ডিসিশন আমরা জানিয়ে দেবো এই বিষয় নিয়ে। এবং ফাইনাল ডিসিশনটা যে মহারাজা কৃষ্ণচন্দ্র, জগৎ শেঠ, ইয়ার লতিফ, রাজবল্লভদের পক্ষে ছিল সেটা তো পলাশী যুদ্ধের ফলে আমরা জানতেই পেরেছি। কিন্তু সব থেকে বড় কথা হলো মহারাজা কৃষ্ণচন্দ্র এই যে কর্তব্য জ্ঞান, এই যে কর্মফল, তার ফলে কিন্তু বাংলার বুকে কালো মেঘের ঘন ঘটা ছেড়ে গেছিল। আমি প্রথমেই বলেছি ইংরেজদের কিন্তু এই যে ষড়যন্ত্র হচ্ছিল নবাবের বিরুদ্ধে, এটার মধ্যে থাকার কোনো কথাই ছিল না, কোনো সিনেই ছিল না। ইংরেজরা মহারাজা কৃষ্ণচন্দ্রদেরকে ডেকে আনলো, বললো যে আমি ইংরেজদের আদাব কায়দা, ধর্ম থেকে শুরু করে রীতিনীতি সব ভালো করে জানি, গোটা ব্যাপারটা আমি হ্যান্ডেল করছি। এবারে কথাটা হচ্ছে নবাব সিরাজদৌল্লাকে সরানোর দরকারটা কেন পড়েছিল? নবাব সিরাজদৌল্লা তো বসেছিল সিংহাসনে সবে 1 বছর হয়েছিল। 1 বছরের মধ্যে এমন কি করে ফেলেছিলেন তিনি যে তাকে সিংহাসনচ্যুত করার দরকার ছিল? 1 বছরে তার শাসনকালে কিন্তু আমরা এমন কিছু ঘটনা খুঁজে পাই না যেখানে বলা যায় তিনি হিন্দু বিরোধী ছিলেন বা হিন্দুদের কার্যকলাপকে তিনি মানতেন না, বিরোধিতা করতেন, এরকম কিছু কিন্তু শোনা যায়নি। তিনি কিন্তু গোটা 1 বছর শুধু যুদ্ধ করে গেছেন। সুতরাং এমন কিছু ঘটনা ঘটেছিল যেটার ফলে সিরাজকে সরিয়ে দেওয়ার দরকার ছিল। আমার মনে হয় যে যেহেতু সিরাজ একজন দক্ষ নেতা ছিলেন এবং তিনি সুষ্ঠুভাবে রাজ্যটাকে পরিচালনা করতে পারতেন বিনা কোনো প্ররোচনায় অথবা কোনো রকম 2 নম্বরই কারবার করে, এই জিনিসটা বাকিরা কিন্তু মানতে পারেনি এবং সেই জন্যই কিন্তু তাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু ষড়যন্ত্র করে লাভটা কী হলো? পলাশীর যুদ্ধ তো হলো, সিরাজ তো মারা গেল, তারপর যেটা হলো বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হলো। গোটা দেশটাকে খেয়ে নিল আমাদের ইংরেজরা, কত কিছু লুটপাট করে কত মানুষের মৃত্যু, কত কিছু হলো। অথচ এইসবের কোনো দরকারই ছিল না যদি না শুধুমাত্র কৃষ্ণচন্দ্র ইংরেজদেরকে ডেকে আনতো। হ্যাঁ, হতে পারে এই মুহূর্তে লোকসভা ভোটের আবহে রাজমাতা ভোটে দাঁড়িয়েছেন বিজেপির পক্ষ থেকে, সেই হিসাবে নানা প্রসঙ্গ উঠে আসছে, কিন্তু আমার মনে হয় কৃষ্ণচন্দ্রের কোনো দরকারই ছিল না এখানে ইংরেজদেরকে যোগদান করানোর। কারণ পলাশী যুদ্ধের পর কি হলো সেটা ভাবলেই তো আমাদের হাহুতাশ করতে হয়, তাই না? সিরাজদৌল্লার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল পলাশীর যুদ্ধের পরে তাদের কীভাবে মৃত্যু হয় সেটা আমরা অনেকেই জানি। অনেকে অপঘাতে মারা যায়, অনেককে হত্যা করা হয়, আর বাকিরা হারিয়ে যায়। যেমন ধরুন না,
মহারাজা কৃষ্ণচন্দ্র, তার অবস্থা কি হলো দেখুন। ইংরেজরা কিন্তু পাশ্চাত্য অভ্যাসে বড় হয়েছে। মহারাজা কৃষ্ণচন্দ্র ভেবেছিল যে ইংরেজরা জিতে যাওয়ার পর মহারাজা কৃষ্ণচন্দ্রকে প্রচুর অর্থ সাহায্য করবে, প্রচুর টাকা পয়সা গয়নাগাটি দেবে, জায়গা দেবে, কিন্তু আদতে সেটাই হয়নি। ইংরেজদের রক্তে যেটা আছে বেইমানি, ওরা কিন্তু সেটাই করেছিল এবং মহারাজা কৃষ্ণচন্দ্রের সাথেও কিন্তু সেটাই হয়েছিল। কারণ পলাশী যুদ্ধ জেতার পরে ইংরেজরা মহারাজা কৃষ্ণচন্দ্রকে একটুও পাত্তা দেয়নি। এবার পলাশী যুদ্ধের ফলে কিন্তু ইংরেজদের প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল, প্রায় 3 কোটি টাকার মতো। তো এই 3 কোটি টাকার যে ভরপাই সেটা করার দায়িত্ব গিয়ে পড়লো হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্রের ওপর। ইংরেজরা বলে দিল যে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে 3 কোটি টাকা মহারাজা কৃষ্ণচন্দ্রকে দিতে হবে। নতুন নবাব লিখে দিল যে কৃষ্ণনগরের যে খাজনার টাকা সেটা মুর্শিদাবাদে না গিয়ে সরাসরি কলকাতায় যাবে। সুতরাং সনাতন হিন্দু ধর্মের এই যে জ্যাঠামশাই মহারাজা কৃষ্ণচন্দ্র, তাকে কিন্তু ইংরেজরা কম অত্যাচার করেনি। একটা সময় সমাজের বিভিন্ন মানুষকে যেভাবে কৃষ্ণচন্দ্র অত্যাচার করেছিল, জাতি বিনাশ করার জন্য বিখ্যাত হয়ে উঠেছিল, সেই কৃষ্ণচন্দ্রকেই একদিন ইংরেজরা কিন্তু জাতি বিনাশের হুমকি দেখিয়ে রিপিটেডলি ভয় দেখাতে শুরু করেছিল। তারপর আর কি, তিনি ভয় পেয়ে গেলেন। তার চলে যাওয়ার পরে তার যে বংশধররা ছিল তারা কেউই জমিদারি দায়িত্ব সামলাতে পারেনি এবং সূর্যাস্ত আইনে তার জমিদারির সব কিছু নিলাম হয়ে পুরো ছাড়খাড় হয়ে গেল। অথচ চিন্তা করে দেখুন, এই ইংরেজরা যদি না আসতো, নবাব সিরাজদৌল্লার সাথে যদি মহারাজা কৃষ্ণচন্দ্র একটা সুসম্পর্ক বজায় রাখতো, তাহলে কিন্তু হয়তো আরও বেশ কিছু বছর, আরও বেশ কিছু প্রজন্ম ধরে কিন্তু বাংলায় মহারাজা কৃষ্ণচন্দ্র, নবাব সিরাজদৌল্লা থেকে শুরু করে আরও তাদের যে বংশধররা রয়েছে তারা কিন্তু দিব্যি সুষ্ঠুভাবে কিন্তু রাজ্যভার চালাতে পারতেন, রাজকার্য চালাতে পারতেন, ইংরেজদের কোনো প্রয়োজনই পড়তো না। অথচ খাল কেটে কুমির এনে কিন্তু আদতে আচলে একটা বাঁশ দিয়েছিল মহারাজা কৃষ্ণচন্দ্র। তো এই হচ্ছে গোটা স্টোরি। মহারাজা কৃষ্ণচন্দ্রের যে অবদান বলতে গেলে ভারতবর্ষের বুকে ইংরেজদেরকে আনার এবং তার ফলে কি কি হয়েছিল সেটা তো আমাদের সবারই জানা রয়েছে। তো এর যে শুরুয়াতটা হয়েছিল, এর যে সূচনা, তা কিন্তু হয়েছিল মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে। এবং মহারাজা কৃষ্ণচন্দ্রকে একটা খুব সুন্দর, ভালো, ভদ্র মানুষের যে একটা রূপ দান করার চেষ্টা চলছে, সেটা মনে হয় আমার খুব একটা দরকার নেই। তিনিও একটা কিন্তু খুব ক্রিটিক্যাল ক্যারেক্টার, ভালো মন্দ মিলিয়ে রয়েছে। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও কিন্তু কোনো রাজনৈতিক ভিডিও নয়, এর মধ্যে রাজনৈতিক কোনো গন্ধ নেই। আমি তৃণমূল, বিজেপি, কংগ্রেস, বাম কিচ্ছু করি না। সুতরাং এই ভিডিওর মধ্যে কোনো রকম কিন্তু রাজনীতির রং খুঁজবেন না। আমি শুধু চেষ্টা করেছি ইতিহাসের যে খণ্ড খণ্ড অংশগুলো রয়েছে সেগুলোকে এক জায়গায় জড়ো করার এবং তার ফলে একটা কনক্লুশন তৈরি করার। তো আজকের ভিডিও তাই করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের বেশ কিছু অজানা তথ্য আমরা আমাদের চ্যানেলে আপলোড করি বা পোস্ট করি, যেগুলো সাধারণত আপনারা অন্য কোথাও জানতে পারেন না, কিন্তু আমরা চাই মানুষ জানুক, সেই হিসাবেই করা হয়। সুতরাং সঙ্গে থাকুন আমাদের। আমরা আগামী দিন আরও নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।